ওনার বই পড়ি, ওনার কার্যকলাপ দেখি, তো ওনাকে দেখে শেখার চেষ্টা করি। কি করি, 71+ হয়ে গেছে, এত কিউরিওসিটি, এত ওনার মধ্যে দূরদর্শিতা। একবার দেখলে বলে দেয় লোকটা কতটা পর্যন্ত যেতে পারে, কিভাবে পরিবর্তন হয়েছে। তখন আমি খুঁজে বের করি ওনার মধ্যে মাঝখান থেকে কি বের করা যেতে পারে। কঠিন কাজ, কিন্তু একটা জিনিস আমি বের করেছি মধ্যে থেকে, যে উনি সারা জীবন শিখতে চান। উনি টিচার না, উনি স্টুডেন্ট। তার জন্য মোদির বিষয় বলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, অন্যর বিষয় বলে না। মোদির বিষয়ে ভারতবাসী বলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এটা এই কোভিডের সময়ও উনি করে দেখিয়েছেন। এখানে আমরা সবাই হেলথ স্টাফ, আমরা জানি যে একসময় হ্যাপাটাইটিসের ভ্যাকসিনেশন যখন তৈরি হয়েছিল বিদেশে, ইউরোপিয়ান কান্ট্রিতে, ভারতে আসতে কত বছর সময় লেগেছিল বলুন তো দেখি? কেউ আইডিয়া আছে? বলুন তো দেখি ডাইরেক্টর মহোদয়। প্রায় 17 বছর, 17 বছর পরে ভারতবর্ষে এসছে। যাদের কাছে পয়সা করিয়ে আসছিল তারা বিদেশ চলে যেতেন, গিয়ে হ্যাপাটাইটিসের ইঞ্জেকশন দিয়ে আসতেন। স্ট্যাটাস সিম্বল। টিবির যখন টিকাকরণ আর ওষুধের আবিষ্কার হয়েছে, আমি ছোট থাকতে দেখেছি টিবি হলে নিশ্চিত মৃত্যু। আমি ছোট থাকতে দেখেছি, আমার পাশের বাড়ির এক গরিব মহিলা, ওনার একটাই ছেলে, টিবি হয়ে গেছে। তো সবাই বলতো এই ছেলেটা তো মরে যাবে, তার জন্য যার যার বাড়িতে একটু দুধ দেওয়া, একদম করি দুধ দিয়ে দেওয়া, একটু কাঁঠাল নিয়ে পৌঁছে দেওয়া, ফল পৌঁছে দেওয়া। লোক জানতো, কারণ টিবি হলে ভালো খাওয়াতে হয়, নাহলে ছেলেটা মারা যাবে। তখন ওষুধপত্র সঠিকভাবে আসেও নি। আমার আজও খেয়াল আছে, আমরা ছোট ছিলাম, আমাদের বাড়ি থেকে মা কোনো কিছু ভালো আসলে আগে বড় মরণের দিয়া আমার দিদিকে দিয়ে পাঠাতো। এই টিবির ওষুধ যখন তৈরি হয়ে গেছে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে, আমেরিকাতে, এখানে আসতে 12 বছর সময় লেগেছে। আর যখন কোভিডের পরিস্থিতি সবচেয়ে বড় মহামারী এই দুনিয়াতে চলছিল, প্যান্ডেমিক, তখন ইউরোপিয়ান কান্ট্রিরা যখন ভ্যাকসিন তৈরি করেছে, নরেন্দ্র ভাই মোদিও একসঙ্গে ভারতবর্ষের দেশীয় কোম্পানিতে সেই ভ্যাকসিন তৈরি করে দিয়েছে। প্রথমবার হয়েছে, বলবেন ফার্স্ট টাইম, প্রথমবার হয়েছে। তার জন্যই তো আমি বলি মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। কারণ উনি স্টুডেন্ট, উনি টিচারই না। আর টিচারের মতো যে সবসময় শিখতে চান ছাত্রদের কাছ থেকে, সমাজের কাছ থেকে, সে আদর্শ টিচার হয়ে যায়। আর যদি টিচার ভাবে আমি তো পণ্ডিত, আমি সবকিছু শিখে নিয়েছি, তো নিচে স্টুডেন্টদেরকেও এমনই বানাবে যে আমি সবকিছু জানি, তো ওরাও এমন করবে, ওরাও হয়ে যাবে, আমরাও সবকিছু জানি। সবাই যদি সবকিছু জানে তো বাস হয়ে গেল কাম, বাস হয়ে গেল, ফিনিশ। জীবন ওখানে স্তব্ধ হয়ে যাবে। তো আজকে কোভিডের পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করেছি সেটা হেলথের কর্মীর চাইতে কে বেশি জানে? ফ্রন্ট লাইনার, ওয়ারিয়ার, কত কিছু না, নাম দিয়ে পাঠিয়ে দেয়, অন্যরা দূরে চলে যায়। সুন্দর, আরে ওয়ারিয়ার যাচ্ছে। কিন্তু যদি কেউ ডাক দিত আমার হেলথের আশা করবেন, দাদা একটু ধরেন না, আপনি করেন, আপনি করেন, আমি যাই। বাড়ির সামনে আমার আশাকর্মীরা যখন যাচ্ছিল, যেকে নক করছিল হেলথ কর্মীরা, 12,000 কর্মীকে আমরা লাগিয়েছিলাম 7 দিনের জন্য। কত তিরস্কার শুনতে হয়েছে। বাড়ির সামনে গিয়ে দরজার টুকুনি দিয়েছে তো গালিগালাজ করে দিত, খাই দিয়ে কাম নাই লইয়েছেন, করোনা দিতে নাইছেন। আবার কেউ কেউ তো এমনও করেছে যে এগুলো টেস্ট করলে বিপ্লবদের 2 লাখ টাকা করে পাইব। আরে লে, কত লাখ টাকা আছে আমার কাছে, রাধাদির কাছে সব টাকা। আপনারা ধরেন 2 লাখ টাকা করে যাই দিয়েছে সব রাধাদির কাছে। পুরো ত্রিপুরাতে লিফলেট ছাপিয়ে দিয়েছিল সোনামুড়ার দিকে। আমার কাছে লিফলেট এসছে, মুখ্যমন্ত্রী 2 লাখ টাকা পাবে, তার জন্য জোর করে স্যাম্পল নিচ্ছে, দিবেন না আপনারা। এই বিভ্রান্তির মধ্যেও ত্রিপুরার হেলথ কর্মীরা, আশা কর্মী থেকে হেলথ সেক্রেটারি পর্যন্ত
কড়া মেহনত করে আজকে ত্রিপুরাকে কোভিড মুক্ত করতে প্রায় সক্ষম হয়েছে। ছোট বিষয় নয়। ওদিন মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা কার্যক্রমে ভার্চুয়ালি ত্রিপুরাকে সম্বোধন করছিল, তখন বলছেন मेरा त्रिपुरा पहला राज्य है जिसने 45+ का सबसे पहले करने वाला राज्य है। तब मुझे गर्व होता है जो मेरे हेल्थ कर्मियों के मेहनत के कारण से मुझे वो श्रेय मिलता है। আমাদের রাজ্য ছোট, কিন্তু আমাদের ব্যবস্থা ছোট নয়। আমাদের ব্যবস্থা ছোট নয়। যখন মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করতেন, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার খেয়াল আছে বলে বসেছেন, আমাদের রাজ্য তো বড়, তার জন্য মেকআপ করতে অসুবিধা হয়, এই সেই ছোট ছোট রাজ্য অরুণাচল, ত্রিপুরা এগুলো তো করে নেয়, ছোট বলে এগুলো করে নেয়। তো আমার খুব অভিমান হয়েছিল। ওই ভিডিও कॉन्फ्रेंसिंग আমি বলে দিয়েছি, माननीय प्रधानमंत्री जी मुझे दुख होता है, आज भी आप तो हम लोगों को प्यार करते हैं, नॉर्थ ईस्ट के जाति जनजाति का प्यार करते हैं, किंतु आज भी ऐसा मानसिकता रखते हैं बड़े राज्य के मुख्यमंत्री पश्चिम बंगाल की, बोलता है ये छोटे राज्य इसलिए कर लेता है, किंतु इनको जानना चाहिए, उनको समझना चाहिए छोटे राज्य है तो इंफ्रास्ट्रक्चर भी कम है, स्टाफ भी कम है, इस कमी के अंदर हम काम कर लेते हैं। आपके पास तो इंफ्रास्ट्रक्चर है, आपके पास तो स्टाफ ज्यादा है, क्यों नहीं कर पाए? तो इसलिए हम लोग को छोटा मत समझिए। मैंने उस दिन इसका तोड़जोड़ विरोध किया था। माननीय प्रधानमंत्री जी ने उस दिन देखा जो नहीं, और उनके मन में सभी समय उनार मध्य तो सब समय आछे नॉर्थ ईस्ट राज्यगुलो उनी भालोबासेन सबटी राज्यके, कारण कि नॉर्थ ईस्ट राज्यगुली छोट छोट राज्य एगुलोके नेगलेक्ट करा हतो। माननीय प्रधानमंत्री जी आसार पर देखुन ना त्रिपुराते कत केंद्रीय मंत्री आसे। आगे तो त्रिपुरार मंत्री मानुषेर रास्ताय देखतेन ना, এখন আজকেও কোন মন্ত্রী চলে এসেছে আপনারা টেরও পান না। 2 দিন আগে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এসে চলে গেছে, তার খোঁজ খবর নেই। এক সময় কেন্দ্রীয় মন্ত্রী আমার খেয়াল আছে সন্তোষ মহোদয় মিনিস্টার অফ স্টেট ছিলেন, প্রতিমন্ত্রী, উনি আসতেন, বাপরে কেন্দ্রীয় মন্ত্রী আসছেন। আর এখন ত্রিপুরাতে ही माननीय प्रधानमंत्री जी केंद्रीय मंत्री দিয়ে দিয়েছে। কেউ অনুমান করতে পারেনি যখন মন্ত্রিসভা এক্সপেনশন করেছে তো উঠে ধনপুরের সেই প্রতিমা ভূমিকে মিনিস্টার অফ স্টেট বানিয়ে দিয়েছে ত্রিপুরার মাটির মেয়েকে। তাকে উনি ওই জায়গায় জাননি যে ত্রিপুরাতে মাত্র 2টা লোকসভা সিট কেন দেব। ওই অঙ্ক নরেন্দ্র ভাই মোদী করেন না বলি আজকে আমরা নতুন উদ্যম নিয়ে নতুন মানসিকতা নিয়ে কাজ করছি। আর হেলথ ডিপার্টমেন্ট আমি গর্ব করি এই ডিপার্টমেন্টের জন্য, তাই আমি হেলথ ডিপার্টমেন্ট এবার যখন এক্সপানশন হয়েছে আমি হেলথকে ছাড়িনি, বাকি সব ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছি, কিন্তু হেলথকে নিজের কাছে রেখেছি। কারণ হেলথের যারা অফিসার, যারা কর্মচারী, যারা আশাকর্মী, তারা প্রমাণিত হয়েছেন, তারা প্রমাণ করে দিয়েছেন যে এরা 37 লক্ষ ত্রিপুরাভাষীর সেবা করার জন্য এসেছেন, প্রমাণিত করেছেন। ইক্কা দুক্কা বলতে হতেই পারে, প্রিয়জন যখন মৃত্যু হয় তখন জিপি হসপিটালে ডাক্তার খারাপ হয়ে যায়, বিএম হসপিটালে ডাক্তার খারাপ হয়ে যায়, এটা স্বাভাবিক। আমার কাছ থেকে প্রিয়জনের মৃত্যু হয়ে গেলে তখন দুঃখের অন্যের উপর আরোপ লাগিয়ে দিই, কিন্তু 1-2 দিন পর আবার বুঝে যে না ডাক্তারবাবু কি করবে, আমার পত্নীর তো এই ধরনের সিরিয়াস রোগ ছিল, বাঁচানোর তো চেষ্টা করেছে, কিন্তু তৎক্ষণাৎ মানতে চায় না, প্রিয়জন চলে গেছে তো বদদোয়া দিতে থাকে। কিন্তু আজকে এই জিবি হসপিটালে কত বড় বড় সার্জারি হচ্ছে, কেউ কল্পনা করতে পারেনি, কেউ কল্পনা করতে পারেনি। আজকে ক্যান্সার ইনস্টিটিউশনে, অটল বিহারী ক্যান্সার ইনস্টিটিউশনে কত বড় বড় সার্জারি হচ্ছে। আমার মন্ত্রীর মা সুশান্ত চৌধুরী বাইরে নিয়ে যাবে এই ধরনের কথাবার্তা বলছিল। সুশান্ত আমার কাছে এসে, না দাদা আমি ত্রিপুরাতে করাবো। আগে যদি হতো তো তাকে নিয়ে কলকাতা বা বাইরে চলে যেত। আমি তাকে সাধুবাদ জানিয়েছি, তার জন্য আমি দেখার জন্য গিয়েছি যে হিম্মত করে না আমার মাকে এখানে হবে, আমরা যে হসপিটাল তৈরি করছি আমাদের ডাক্তারই দেখবে। উনি ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন, অপারেশন হয়েছে, সাকসেস হয়েছে। ভরসা করতে শিখুন, দেখবেন দুনিয়া আপনার কাছে চলে আসবে। ফেথ, ভরসা,
এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়ে যান, দেখবেন সবকিছু আপনি পারবেন। আমি যখন কাজ করি তো বিশ্বাসের সঙ্গে করি, তখন দেখি সব কাজ হয়ে যায়। অনেকে আমার বলে এটা করতে হাত দিয়ে না মুখ্যমন্ত্রীর মতো, এটা হইতে না, পারতেন না আপনি। আমি এইসব লোকেদের কাছ থেকে দূরে থাকি যারা বলে পারতেন না, ভয় দেখা, এদের কাছে আশপাশে না যাওয়া, পজিটিভিটির সঙ্গে থাকা, সবকিছু পারবো। কে বলেছে পারবো না? কোন ডায়েরিতে লেখা আছে পারবো না? দুনিয়াতে সবকিছু হয়, আপনার মানসিকতা থাকতে হবে, আপনার অ্যাপ্রোচ থাকতে হবে, তারপরে গিয়ে না হলে না হলো। আপনি অন্তিম, আপনার কাছে যত ব্যবস্থা আছে তার অন্তিম পর্যন্ত যান। আমি তো কোনো ব্যবস্থা এখানে হলে নাই, এখানে নেই, ওখানে নেই, লাস্টে প্রধানমন্ত্রী বন্ধু চলে যাই। এটা কিভাবে হবে? কোনো না কোনো রাস্তা দেখে বেরিয়ে আসে। প্রথম জিজ্ঞাসা করি আশপাশের আমার কলিগ যারা আছে ক্যাবিনেটের, তাদের কাছ থেকে রাস্তা না পেলে কিছু কিছু আমার ইন্টেলেকচুয়াল লোক আছে বা বিভিন্ন সমাধান করে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করি। তাদের কাছ থেকে সমাধান নিয়ে পেলে তো কিছু কিছু কেন্দ্রীয় মন্ত্রী আছে পুরনো অভিজ্ঞতার সময়, তাদেরকে ফোন করে দিই। তাদের কাছ থেকে না পেলে লাস্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে একটা মেইল করে দিই, মুঝে इसमें সমাধান চাই। কিন্তু আগে করি না, আগে চেষ্টা করি। চেষ্টার মাধ্যমে হি যখন আপনি যাবেন তখন আপনি কিছু শিখে যাবেন, শিখতে পারবেন। উনি কি বলেছে, উনি কি বলেছে, উনি কি বলেছেন, আলটিমেটলি কি হয়েছে তা আপনি বুঝতে পারবেন। আর যদি শর্টকাট ভাবেন না, ওনাকে শুধু প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে কাজ করে নেব, আপনি শিখতে পারবেন না। কারণ কি, ওখানে তো এক্সপার্ট রয়েছে, ওখানে তো সমাধানের রাস্তা রয়েছে। তার জন্য আপনার মধ্যে, আপনি যার সঙ্গে রয়েছেন আশপাশে, তাদের কাছ থেকে সমাধানের রাস্তা আগে প্রথম বের করুন। অনেক লোক আসে আমার কাছেও, যা মুখ্যমন্ত্রীর কাছে গেলে কাজটা তারা তো ডাইরেক্ট দাদার ধরে ডাইরেক্ট। তো আমি দেখি, বুঝি, কিন্তু আমি তখন চেষ্টা করি, আরে এমএলএ কেন বললে না, রাধাদের মর্ম কেন বললে না, কেন জেগু সিনহার কাছে এসে, কেন সুভাষিস বাবুকে বললে না? তারপরে না আসতে তো লোকেদের একটা স্বভাব হয়, যারা বেশি চালাক তাদেরও ডাইরেক্ট চলে যাবে সিএম এর কাছে, দাদা, কিন্তু এই কাজটা নিচেই হয়ে যায়। তার জন্য সে শিখতে পারে না, কারণ আমার কাছে আসলে কাজটা সমাধান হয়ে যায়। তাহলে সে যে চেষ্টা করলো, সে যে স্টাডি করলো, সে সুযোগটা তো পেল না। সে স্টাডি করার সুযোগ পেল না, সে রেজাল্ট পেয়ে গেছে। তার জন্য নিজেকে তৈরি করতে পারে না। তারপরে ভাবে আমি তৈরি হতে পারি না, অন্য যে লিডার হয়ে গেল, অন্য যে অফিসার হয়ে গেল, অন্য যে কেমন প্রবক্তা হয়ে গেল, আমি পারছি না। আপনি তার জন্য পারছেন না, কারণ কি আপনি জীবনভর শর্টকাট চেয়েছেন। শর্টকাটে কোনো জায়গায় স্থান নেই, না সরকারি কর্মচারীতে আছে, না রাজনীতিতে আছে। শর্টকাটে এক সাময়িক চিলিক আসে, সাময়িক চিলিক, তারপর আপনি আপ তাকে বোঝান। তাই আমি বলবো হেলথের বিষয়ে, এখানে হেলথের কর্মচারীকে আমি বলবো যে অক্সিজেন প্লান্ট হয়েছে, অক্সিমিটার এসছে, আইসিইউ বেড়েছে, সব হিসাব আপনাদের কাছে আছে। আমি অতটাই বলবো, আপনাদের প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রী যে আশীর্বাদে, ওনার পিএম কেয়ারের মাধ্যমে ত্রিপুরাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমূল পরিবর্তন হয়েছে, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। কোভিডের স্থিতি আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু অনেক কিছু শিখিয়েও গেছে আমাদেরকে, অনেক কিছু শিখিয়ে গেছে। সেগুলো যাতে ভবিষ্যতে আমরা কোনো প্যান্ডেমিক হলে কাজে লাগাতে পারি, সেই মানসিকতা নিয়ে কাজ করা, আর সেই এক্সপিরিয়েন্সগুলি ত্রিপুরার মানুষ এবং ব্যবস্থার মধ্যে কাজে লাগানোগুলো না ভুলা, এগুলো প্র্যাকটিস করা, সবসময় মানসিকতা রাখা। যেই সময় আমরা কোভিডকে মোকাবেলা করেছিলাম, যেই মানসিকতা তৈরি করেছিলাম নিজেদের মধ্যে, ঠিক সেই মানসিকতা নিয়ে সারা জীবন কাজ করা। আর তাতেই দেখবেন জীবনের সন্তুষ্টি আসবে, আর আপনারা যে যেখানে আছেন সাকসেসফুল হবেন। আর লাস্টে একটা কথা না বললেই না হয়, 7 বছর যাবৎ প্রমোশন আটকে রয়েছে। প্রমোশন আর হয় না, না এসসি, না এসটি, না জেনারেল। আরো তো লাগাতে হবে। পুরনো সরকার এসসি এসটি জেনারেলের মধ্যে লাগিয়ে রেখেছিল। আমি সমস্ত অফিসার ইউনিয়নকে ডেকেছি, ভাই কি লাভ হবে? সুপ্রিম কোর্ট যখন ডিসিশন দেবে আমরা সেটা মেনে নেব, যাই দেবে আদালত।
কিন্তু এখন অ্যাডক প্রমোশন আমরা করে নিই, কারোর লোকসান করবো না, এবং SC ST যাতে লোকসান না হয় তার জন্য আমরা আলাদাভাবে তার মধ্যে ব্যবস্থা রেখে দিয়েছি। কারোর লোকসান হয়নি, যেটা অসম্ভব ছিল, বলা হতো হবেই না, কিভাবে হবে, কিন্তু অ্যাডক প্রমোশন এই সরকার করতে সক্ষম হয়েছে। তাতে যে একটা অচল ব্যবস্থা তৈরি হয়েছিল ডিপার্টমেন্টগুলোর মধ্যে, কেউ কেউ রিটায়ার্ড হয়ে যাচ্ছে, সে প্রমোশন হয় না, তার মর্যাদা পায় না, তার স্কেল পায় না। বহু অফিসার এমন হয়েছে, বহু কর্মচারী এমন হয়েছে, অন্যায় হয়েছে তাদের সঙ্গে। কিন্তু এই সরকার ঝুঁকি নিয়ে এই কাজটা করেছে। শুধু আপনাদের জন্য করেছে আমি বলি না, যদি এটা বলি এটাও ঠিক নয়। আমি করেছি ত্রিপুরার যে সরকারি ব্যবস্থাকে গতি দেওয়ার জন্য করেছি, মানুষের জন্য করেছি, আপনাদের জন্য করেছি এমন কথা আমি বলবো না। ত্রিপুরার মানুষের কাজের গতি বাড়ানোর জন্য সেটা করা হয়েছে, যাতে মানুষ সে লাভ পেতে পারে, সেই অফিসারের মর্যাদা সম্পন্ন ব্যবহার পেতে পারে, তার জন্য সেই সম্মান দিয়েছি, সেই ব্যবস্থা করেছি। আজকে এই রক্তদান শিবির, যেটা রাজীব ভট্টাচার্য মহোদয় বলছিলেন যে রক্তদান শিবির ঐতিহাসিক আজকের দিনে, আমি পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রী দিকে, যে একজন ব্লাইন্ড, যিনি দিব্যাঙ্গ, যে চোখে দেখেন না, আমার বোন 5 বার রক্ত দিয়ে দিয়েছে, 6 টাইম হচ্ছে। যে দিব্যাঙ্গ, যে ব্লাইন্ড, আবার সে চাকরি করে PSC তে আনন্দনগর। আর কেন সে সিদ্ধান্ত নিয়েছে আপনারা হয়তো সবাই জানেন না। ওনার এক সময় অসুস্থ হয়েছিলেন, রক্তের কমি হয়েছিল, ওনার যান যাওয়ার ব্যবস্থা হয়েছিল। ওই সময় উনি অনুভব করেছেন যে রক্তের কিভাবে প্রয়োজন হয়, রক্ত না থাকে কিভাবে নিজের যান চলে যায়। ওই ফলটা অনুভব করে নিজে যখন সুস্থ হয়ে উঠেছেন, তখন থেকে ত্যাগ করে নিয়েছেন, আমি ব্লাড ডোনেশন করবো অন্যের জন্য। কারণ মৃত্যুকে সামনে থেকে উনি দেখেছেন, সেটা অনুভব করেছেন। আজকে আমি গর্বিত যে আমার রাজ্যের মধ্যে এমন ঝাঁসি রানী আমার হেলথ কর্মী রয়েছেন, যারা অন্যের সেবা করেন, নিজে দিব্যাঙ্গ হয়েও, ব্লাইন্ড হয়েও, আর তার সঙ্গে সঙ্গে 5 বার রক্তদান করে নিয়েছে, আজকে 6 বার চলছে বন্ধু, হাফ ডজন। সেটা ছোট বিষয় না, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। যে আমরা মানুষে ভাবি যাদের কাছে মানে দিব্যাঙ্গ বা তাদের কোনো না কোনো কমি রয়েছে, ভাবি এরা কমজোর শ্রেণী। উনি প্রমাণিত করে দিয়েছেন, যাদের কাছে সবকিছু আছে তাদেরকে চোখে উঙ্গলি দিয়ে প্রমাণিত করে দিয়েছেন, যদি ইচ্ছা থাকে, সদ্বুদ্ধি থাকে, মানসিকতা থাকে, অঙ্গ কম হতে পারে, সে বরাবরই করতে পারে। এই মহিলা অষ্টমী সূত্রধর, নামও সুন্দর, অষ্টমী। মহাষ্টমীকে দিন আমরা সবাই কি করি? আরাধনা করি। কিসের আরাধনা করি? শক্তির আরাধনা করি, পুণ্যতিথি মানি। ওনার নাম পুণ্যতিথি, আর সেই শক্তি আরাধনার আশীর্বাদ ওনার কাছে রয়েছে, তবেই গিয়ে সেই কাজটা করতে সক্ষম হয়েছে আমার সেই বোন। আমি সেই বোনকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে এমন বোন আমার ত্রিপুরা রাজ্যে রয়েছে, এমন হেলথ কর্মী আমাদের কাছে রয়েছে। আমি তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক সাধুবাদ জানাই। আর আজকের এই কার্যক্রম আমাকে নিমন্ত্রণ করার জন্য বিবেকানন্দ বিচার মঞ্চের প্রেসিডেন্ট সহ সমস্ত পদাধিকারীদেরকে এবং হেলথ কর্মীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পজিটিভিটির সঙ্গে কাজ করুন। কাজ করার সময় ট্রান্সফার, পোস্টিং, ইধার উদার, ন্যায় অন্যায় এগুলো হতে থাকে। জীবনে এগুলো না হলে আপনি শিখবেনই কি? যদি রস্যাবাড়ি নাই যান, তা আপনি ডুম্বর কিভাবে বুঝবেন বন্ধু? আপনি যদি ছবিমোড়ার আশপাশে ট্রান্সফার না হন, তাহলে কিভাবে বুঝবেন ছবিমোড়া কি? যে যত বেশি ট্রান্সফারেবল জব হয়, সে তত বেশি এক্সপিরিয়েন্সড
গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, এক জায়গায় বসে চাকরি করুন। আমি অনেক অফিসার আমার কাছে চলে আসে, স্যার 7 বছর যাবত এদিকে আসি, হতে পারে সেক্রেটারি আছে, স্যার আমি তো কিছুই, শুধু এক ডিপার্টমেন্টের বিষয় না, আমাকে একটু ট্রান্সফার করে দিন না, এই দপ্তরে দিয়ে দিন না। তখন আমি দেখি এই অফিসার শিখতে চায় কোনো কিছু। আরে এক জায়গায় তো থাকাই উচিত না। অনেকে ভাবে এক জায়গায় বই থাকো, ছেলে মেয়ে পালন, ওই বাড়িতে দুধ আইব, সবজি আইব, এটাই আমার জীবন, ऐसा नहीं জীবন চলতা। রাধা দেব বর্মা দুনিয়া ঘুরেছে, সুভাষিস দেব বর্মা, আমি যখন ঘুরি তাদেরকে নিয়ে, তখন বলে স্যার আমি তো এখানে ছিলাম। সুভাষিস দেব বর্মা পর্ব কেউ, স্যার আমি তো এখানে ছিলাম স্যার, আমি তো চিনি। তখন কেউ যদি কোনো কিছু বলে, তখন বলে না না রাস্তার এই দিক দিয়ে নেই, স্যারের গাড়িটা দিক দিয়ে ঘোরাও, কিন্তু ও জানতা। যদি না জানতো, ওখানে যে হেল্প কর্মী আমাদেরকে বেবকুফ বানিয়ে দিত। কিন্তু যেই মাত্র আমার খেলা আছে, গাড়ি ঘোড়ার জন্য নেই, এখান নেই, এখানে সবাই বলছিল এদিক দিয়ে নেই, এদিক দিয়ে আছে। তা কেন বলতে পারছে? কারণ কি, ওনার চাকরি জীবনে উনি ওখানে গিয়ে চাকরি করে এসেছেন বলে কেউ তাকে বেবকুফ বানাতে পারে না। ফিল্ড থেকে বলতেই বলতে নাই আসা নিয়ে আসা। তার জন্য দুনিয়া দেখতে হয়। আমরাও রাজনীতিতে আছি, আমিও তার জন্য সব জায়গায় পৌঁছে যাই, কারণ নিজে দেখতে চাই। অন্যের মাধ্যমে শুনবো, করবো, কিন্তু প্র্যাকটিক্যালি আমি চলে যাই। কারণ কি, তাতে আমার কাছে যখন খবর আসবে সেটা সত্য না মিথ্যা 80% আমি অ্যাসেস করে নিই, যে সত্যি বলছে না মিথ্যা বলছে, বাস্তব বলছে না অবাস্তব বলছে। তাই আমি আপনাদেরকে বলবো, ট্রান্সফার, পোস্টিং, এই টেবিল, ও টেবিল, সব টেবিলে যান। সব টেবিলে গেলে সব টেবিল সম্বন্ধে আইডিয়া হবে, আপনি বহুত বড় এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন, আর এটা আপনার জীবনে বড় উপহার হবে। আর এই কথাগুলো বলে আমি আমার বিষয় সমাপ্ত করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। एक तरह अच्छा है, पुलिस को दूर से देख रहे हैं। দাদাজি তো সবার মা। এটা আমি গর্ববোধ করি স্যার। ম্যাডাম খুব ভালো স্যার, সবাই ভালো আমরা স্যার, আমিও তো মা করি। সবাই ভালো আমরা স্যার ম্যাডামরা। इधर से कुछ फोटो ले लो तो सबाई दादा जी आप भीतर जाओ, बस 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 একটু গ্যাপিং দে, উপর থেকে ক্যামেরা করো, আই বানান দিয়ে শেয়ার করে দেন। আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা রাজ্যের মানুষের পক্ষ থেকে আহ্বান করছি, অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিবেকানন্দ বিচার মঞ্চের আদরণীয় সভাপতি, যিনি আজকের এই মহতি কার্যক্রমের সভাপতিত্ব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.